সৌদি আরব সহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। যুক্তরাষ্ট্র, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশেও চলছে ঈদ উৎসব। বিশ্বজুড়ে ঈদের আনন্দের মধ্যেই গাজায় চলছে লাগাতার ইসরায়েলি বিমান হামলা। ধ্বংস হওয়া মসজিদে নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি 1700 ছুঁই। দুর্গম এলাকায় এখনও পৌঁছায়নি সহায়তা। 300 পারমাণবিক বোমার শক্তি নিয়ে আঘাত হানে ভূমিকম্পটি। আমন্ত্রণ যেমন আইডেস্কে নুসরাত পৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। সৌদি আরব সহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। মক্কা মদিনায় ঈদের নামাজ পড়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেও ঈদ উল ফিতর পালিত হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজাতেও আজ ঈদ। ইসরায়েলের চরম আগ্রাসনের মাঝেও লাখেরও বেশি ফিলিস্তিনি পবিত্র আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেন। যুক্তরাষ্ট্র, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশেও আজ ঈদ উল ফিতর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভৌগোলিক কারণে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে শনিবার। সেই হিসাবে আজ দেশগুলোতে পালিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। স্থানীয় সময় সকাল 6:30টার দিকে মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের প্রথম জামাত। লাখো মুসল্লির অংশগ্রহণে এতে ইমামতি করেন শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। মদিনার মসজিদে নববীতে শায়খ আব্দুল্লাহ বুয়াইজানের ইমামতিতে ঈদের সালাত আদায় করেন বহু ধর্মপ্রাণ মুসল্লি। বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর শান্তি কামনায় করা হয় দোয়া। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, লেবানন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। কাতারের বিশ্বকাপ স্টেডিয়ামে ঈদের সালাতে অংশ নেন হাজারো মুসলিম। কাতারের ঈদ উৎসব সত্যি খুব চমৎকার। সারা বিশ্বের মুসলিমরা যেন এমন আমেজে ঈদ উদযাপন করতে পারে সেজন্য দোয়া করি, বিশেষ করে ফিলিস্তিন, সিরিয়া, সুদান এবং ভারতের মুসলিম ভাইয়েরা। গাজার ভাইদের জন্য দোয়া করেছি, সেখানে যাতে গুলি বন্ধ হয় তার জন্য প্রার্থনা করেছি। ফিলিস্তিন আর গাজায় যেন স্থিতিশীল পরিবেশ ফিরে আসে, এটাই আমাদের চাওয়া। স্থানীয়দের পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। পরিবার থেকে হাজার মাইল দূরে থেকেও যেন অমলিন ঈদ উদযাপন তাদের। মা বাপ ছাড়া ঈদ খুব কষ্টদায়ক, তবুও কি করবো, আর প্রবাসী জীবন তো, তাহলে ঈদটা কোনো রকম কাটাতে হয়। ঈদের জামাত ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়াতে আমরা বাহরাইনে যারা প্রবাসী আছি সবাই অনেক আনন্দিত। যুদ্ধবিধ্বস্ত গাজাতেও আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ইসরায়েলের কঠোর বিধিনিষেধের মধ্যেই পবিত্র নগরী জেরুজালেমের আল আকসা মসজিদে নামাজ আদায় করেন লাখো ফিলিস্তিনি। এদিকে যুক্তরাষ্ট্র, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। তবে ওমান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও ব্রুনেইতে ঈদ উদযাপিত হবে সোমবার। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষও একই দিন উদযাপন করবে ঈদ। অনিক রহমান, যমুনা নিউজ। বিভীষিকার নগরী গাজাতেও এসেছে ঈদ উল ফিতর। বোমা হামলার শব্দের মধ্যেই বাতাসে ভাসছে ঈদের নামাজের তেলাওয়াতের ধ্বনি। ধ্বংস হওয়া মসজিদে নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। অন্য মুসলিম দেশগুলোতে উৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। আর তখন গাজাতে লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নামাজ পড়ছেন গাজাবাসী। ইসরায়েলি হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মসজিদ, কিন্তু মহান আল্লাহর জন্য প্রার্থনা তো আর বন্ধ হতে পারে না, বন্ধ হয়নি। ধ্বংসস্তূপের মধ্যেই ঈদ উল ফিতরের নামাজ আদায় করছেন ফিলিস্তিনিরা। এই দৃশ্য গাজার দেইর আল বালার। চোখে মুখে আতঙ্ক আর প্রতি মুহূর্তেই মৃত্যু হয়। এভাবেই কাটছে ফিলিস্তিনিদের এবারের ঈদ। তেল আবিবের বর্বরতায় টানা তৃতীয়বারের মতো বিভীষিকাময় পরিস্থিতিতে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন করছেন গাজার বাসিন্দারা।
এই ঈদ দুঃখের। আমরা আমাদের সন্তান প্রিয়জনদের হারিয়েছি, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, আমাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে, কিছুই আর অবশিষ্ট নেই এখানে। জীবনের কোনো নিরাপত্তা ছাড়াই তৃতীয় ঈদ উদযাপন করছি। চারপাশে শুধু মৃত্যু আর ক্ষুধার্ত ও বাস্তুচ্যুত মানুষের হাহাকার। বেঁচে থাকার ন্যূনতম কোনো সুবিধা অবশিষ্ট নেই। আল্লাহকে সন্তুষ্ট করতে নামাজ আদায় করছি, কিন্তু আমাদের কোনো ঈদ নেই। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে বিধ্বস্ত রাফাতেও। উপত্যকা জুড়েই এখন এই চিত্র। অন্য সব দেশের মুসলিমরা যেখানে নির্বিঘ্নে ঈদ উদযাপন করছেন, গাজায় সেখানে যে কোনো সময় বোমা হামলার ভয় নিয়েই কাটছে ঈদের দিন। ফিলিস্তিনিদের এই দুর্দশা দেখার যেন কেউ নেই। আমরা ঈদ উল ফিতরের জন্য এখানে এসেছি। চারদিকে গোলার শব্দের মধ্যেও নামাজ আদায় করতে এসেছি। খুবই কঠিন পরিস্থিতির মধ্যে আছি। অন্যরা যেখানে শান্তিতে নামাজ আদায় করছে, আমাদের সেখানে ধ্বংসস্তূপ আর বোমা বর্ষণের মধ্যেই নামাজ পড়তে হচ্ছে। ঈদের দিনও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। এদিনও উপত্যকার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মিশর ও কাতারের প্রস্তাবিত গাজায় যুদ্ধবিরতির নতুন চুক্তিতে সম্মতি দিয়েছে হামাস। তবে মধ্যস্থতাকারীদের কাছে বিকল্প চুক্তি জমা দিয়েছে ইসরায়েল। শনিবার যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাস নেতা খলিল আল হায়া। ইসরায়েল হামাস দুপক্ষ চুক্তিতে সম্মত হলে গাজায় 50 দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে। মুক্তি পাবে হামাসের হাতে জিম্মি 5 ইসরায়েলি নাগরিক। কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে মধ্যস্থতাকারীদের কাছে বিকল্প চুক্তি জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। আর বিকল্প চুক্তি নিয়ে কেউ মুখ খোলেনি। এখনো হামাসের হাতে 59 ইসরায়েলি জিম্মি আছে, আর ধারণা করা হচ্ছে 24 জন জীবিত আছে। আরও এক ইসরায়েলি জিম্মির ভিডিও ফুটেজ প্রকাশ করল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার জিম্মি এলকানা বহবতের জীবিত থাকার প্রমাণ হিসেবে এই ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি জিম্মিদের দ্বিতীয় ভিডিও। 35 বছর বয়সী এলকানাকে 2023 সালে 7 অক্টোবর নোভা ফেস্টিভ্যাল থেকে জিম্মি করে হামাস। এ সময় তাকে মুক্ত করার আহ্বানও তিনি জানান। হামাস জানায় তার অনুমতি নিয়েই প্রকাশ করা হয় ভিডিওটি। তবে এটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে সেটি আর হামাস জানায়নি। মরদেহ সহ এখনও হামাসের কাছে 59 জিম্মি রয়েছে। সরকার বিরোধী আন্দোলনে উত্তাল ইসরায়েল। বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় নতুন করে হামলা শুরু করে জিম্মি ইসরায়েলিদের জীবন হুমকির মুখে ফেলেছেন বলে ক্ষোভ ছাড়েন স্বজনরা। শনিবার স্থানীয়দের পাশাপাশি রাজধানী তেল আবিবের প্রধান সড়কে জড়ো হন জিম্মি ইসরায়েলি নাগরিকদের পরিবারের সদস্যরা এবং ইসরায়েলের পতাকা হাতে সরকার বিরোধী স্লোগান দেন হাজারো মানুষ। গাজায় পুনরায় হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভকারীদের অভিযোগ, শুধু রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই হামলা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ ছাড়া জিম্মিদের উদ্ধার সম্ভব নয় বলে তারা উদ্বেগ প্রকাশ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায় জিম্মিদের পরিবার। আন্দোলনের এক পর্যায়ে বিক্ষোভকারীদের সাথে পুলিশ সংঘর্ষে জড়ায়, অনেককে তখন আটক করা হয়। আবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। রোববার ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল ভূপাতিতের দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। এদিন দেশটির বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেনের শব্দ শোনা যায়, তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরায়েল গাজায় পুনরায় হামলা শুরু করার পর পাল্টা জবাব দিচ্ছে হুতিও। আর নিপীড়িত ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুটছে গোষ্ঠীটি। এর পাশাপাশি লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজেও হামলা চালাচ্ছে। যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে বিকল্প পথ অবলম্বন করবে হিজবুল্লাহ। শনিবার এক ভিডিও বার্তায় এমন হুঁশিয়ারি দেন গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম। বলেছেন, লেবানন সরকার কূটনীতিক উপায়ে সংকট সমাধান না করতে পারলেও বাধ্য হয়েই অন্য পথে হাঁটতে হবে হিজবুল্লাহকে। আমরা যা বলছি তা অবমূল্যায়ন করবেন না। জেনে রাখুন, প্রতিরোধের অক্ষশক্তি সদা প্রস্তুত। আমরা চুক্তির প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু ইসরায়েল যদি তা মেনে না চলে আর লেবানন সরকার যদি সেটি সমাধানে ব্যর্থ হয়, তাহলে আমাদের বিকল্প পথই অবলম্বন করতে হবে। আবারও তৈরি হয়েছে ইসরায়েল হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধের শঙ্কা। যুদ্ধবিরতির চুক্তির পর প্রথমবার বৈরুতে হামলার জেরে এই শঙ্কা তৈরি হয়েছে। যে কোনো সময় তেল আবিবের হামলার পাল্টা জবাব দিতে পারে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।
বৈরুতের বাসিন্দারা বলছেন, আইডিএফ যত জোরালো হামলা চালাক তাদের আত্মবিশ্বাসে ভাঙন ধরাতে পারবে না। যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভেঙে ৩ মাস পর আবারও লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালালো ইসরায়েল। আইডিএফের দাবি, হামলার লক্ষ্য ছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার। বিশ্লেষকরা বলছেন, রাজধানীতে এমন ভয়াবহ হামলার পর চুপ করে বসে থাকবে না হিজবুল্লাহ। ইসরায়েলের এই অভিযানে তৈরি হয়েছে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা। ফলে আবারও সরাসরি সংঘাতে জড়াতে পারে ইসরায়েল ও হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। অনেকের ঘরবাড়ি বিধ্বস্ত হলেও আতঙ্কিত নয় বৈরুতের বাসিন্দারা। এখনও শত্রুদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছেন তাদের অনেকেই। ইসরায়েলিরা হামলা চালিয়ে আমাদের বাড়িঘর ধ্বংস করতে পারবে, আমাদের আত্মবিশ্বাস নয়। আমরা তাদের মতো অপরাধী, হত্যাকারী নই। আমরা শক্তিশালী জাতি, আমাদের মাঝে মানবতা রয়েছে। এ এলাকায় ইসরায়েলি বাহিনী আক্রমণ চালিয়েছে, যার ফলে আমাদের শিশুরা একটু ভয় পেয়েছে। আর কিছুই নয়, এসব করে লেবাননের মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে চায় ইসরায়েল, যাতে তারা কখনোই সফল হবে না। আমরা এখানে আছি, থাকব। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে আরও শক্তিশালী হয়েছে হিজবুল্লাহ। সদস্যদের দিয়েছে যুদ্ধের প্রশিক্ষণও। এমন পরিস্থিতিতে লেবানন ইসরায়েল সীমান্তে আবারও ভয়াবহ পরিস্থিতির শঙ্কা করছেন অনেক বিশ্লেষক। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি প্রায় ১,৭০০। রোববার এই তথ্য জানিয়েছে জান্তা প্রধান। এর আগে শনিবার ১,৬৪৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল দেশটির সরকার। বিদ্যুৎ ও নেটওয়ার্ক সংকটে উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে, তাই ক্ষীণ হয়ে আসছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা। এদিকে এমন প্রাকৃতিক দুর্যোগের পরও সানরাজ্যে বিদ্রোহীদের উপর বিমান হামলা অব্যাহত রেখেছে জান্তা বাহিনী। অন্যদিকে থাইল্যান্ডে ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে। মেয়ের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, সময়ের সাথে পাল্লা দিয়ে কমছে জীবিত পাওয়ার সম্ভাবনা। থাইল্যান্ডের ব্যাংককে গত দুদিন ধরে অপেক্ষার প্রহর গোনা এই মায়ের আর্তনাদ থামাবে সাধ্যকার। মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে বিধ্বস্ত ভবনগুলোর সামনে তার মতো আরও অনেক স্বজনই অপেক্ষার প্রহর গুনছেন। এখনও যারা নিখোঁজ তাদের জীবিত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তারপরও ভারী যন্ত্রপাতি ব্যবহারের আগে প্রাণের খোঁজে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এখনও কেউ জীবিত আছে কিনা সেটি খোঁজার চেষ্টা করছি। ভারী যন্ত্রপাতি ব্যবহার শুরুর আগে আমাদের লক্ষ্য জীবিতদের খুঁজে বের করে উদ্ধার করা। তাদের সন্ধানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করা হচ্ছে। মিয়ানমারের মান্দালায়ের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। স্যাটেলাইট ইমেজেই স্পষ্ট কতটা বিধ্বংসী ছিল ৭.৭ মাত্রার ভূমিকম্পটি। ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকাগুলোতে এখনও পৌঁছাতে পারেনি উদ্ধারকর্মীরা। এর মধ্যেই জরুরি চিকিৎসা সরঞ্জামের ভয়াবহ সংকটের সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। উদ্ধার কাজে যোগ দিয়েছে চীন, ভারত সহ বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা। রাজধানী নেইপিদো সহ বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন মিয়ানমারের প্রায় সব অঞ্চল, ফলে ব্যাহত হচ্ছে তৎপরতা। ক্ষতিগ্রস্ত ও হেলে পড়া অনেক ভবনের কারণে ঝুঁকির মধ্যেই বসবাস করছেন হাজার হাজার মানুষ। ফাটল ধরা সড়কগুলো যেন মৃত্যুকূপ, কোথাও কোথাও বিস্তৃতি ১ মিটার পর্যন্ত। বিদ্যুৎ, পানি ও নেটওয়ার্ক সংকট কাজ কঠিন করে তুলেছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার আন্তর্জাতিক উদ্ধারকারী দল। আমরা প্রায় ১০ লাখ মানুষের জন্য খাবার, ওষুধ সংগ্রহ করেছি। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি নিয়ে খুব বেশি তথ্য দিচ্ছে না জান্তা সরকার। ভয়াবহ এই দুর্যোগের পরও শান রাজ্যের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। বিদ্রোহীর অবশ্য সংকটময় পরিস্থিতিতে ২ সপ্তাহের জন্য অস্ত্রবিরতিতে আগ্রহের কথা জানিয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মিয়ানমারে আঘাত হারা ভয়াবহ ভূমিকম্পটির শক্তি ছিল ৩ শতাধিক পারমাণবিক বোমার সমান। ভূতত্ত্ববিদরা বলছেন, এখনও দুর্যোগের ঝুঁকি কাটেনি। ইন্ডিয়া টেকটনিক প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের মধ্যে ক্রমাগত ঘর্ষণ হচ্ছে। এর ফলে আগামী কয়েক মাস ধরেই অনুভূত হতে পারে আফটার শক, যা সামনে দেশটির জন্য আরও বড় বিপদের কারণ হতে পারে। নিমিষেই গোটা একটি ভবন ধ্বংসস্তূপে পরিণত হওয়ার এই দৃশ্য মিয়ানমারের। ভয়াবহ কোনো বোমার আঘাতে নয়, শক্তিশালী ভূমিকম্পে তাসের ঘরের মতো ধসে পড়েছে ভবনটি। এমন পরিণতি হয়েছে মিয়ানমারের আরও বহু স্থাপনার।
কতটা ভয়াবহ ছিল মিয়ানমারে আঘাত হানা 7.7 মাত্রার ভূমিকম্পটি? মার্কিন এক ভূতত্ত্ববিদের বরাতে সিএনএন বলছে, এই দুর্যোগ থেকে যে শক্তি নির্গত হয়েছে তা থেকে 334টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব। জেন ফিনিক্স নামের ওই ভূতত্ত্ববিদের দাবি, এখনও কাটেনি ঝুঁকি। এখনও ইন্ডিয়া টেকটনিক প্লেটের সাথে ইউরেশিয়ান প্লেটের ক্রমাগত সংঘর্ষ হচ্ছে। তার সতর্কবার্তা, আগামী কয়েক মাস অনুভূত হতে পারে আফটারশক, যা মিয়ানমার সহ আশপাশের দেশের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। ভূকম্পটি যে শক্তি নির্গত করেছে তা দিয়ে প্রায় 334টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। ইন্ডিয়া টেকটনিক প্লেটের সাথে ইউরেশিয়ান প্লেটের ক্রমাগত ঘর্ষণ হচ্ছে, ফলে আফটারশক কয়েক মাস স্থায়ী হতে পারে। গৃহযুদ্ধের কারণে নানা সংকটে জর্জরিত মিয়ানমারের নেই দুর্যোগ মোকাবেলার পর্যাপ্ত সক্ষমতা। ফিনিক্সের শঙ্কা, এমন পরিস্থিতিতে দেশটিতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হবে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। মিয়ানমার ছাড়াও ভারত, চীন সহ আরও বেশ কয়েকটি দেশের উদ্ধারকর্মী যোগ দিয়েছে এই তৎপরতায়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মিয়ানমারের ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে 30 ঘন্টা পরে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার মান্দালায় তাকে উদ্ধার করে উদ্ধারকর্মীরা। পরে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় এবং শনিবার ওই নারীকে উদ্ধারের একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। দেশটির গণমাধ্যম এটি প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে এখনও চাপাপড়াদের মধ্যে অনেকে জীবিত রয়েছে আর তাদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। সরঞ্জামের সংকটে খালি হাতেই তৎপরতা চলছে। এদিকে যুক্তরাষ্ট্রের একটি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভয়াবহ এই ভূমিকম্পে প্রাণহানি 10,000 ছাড়াতে পারে। এদিকে মিয়ানমারে ভূমিকম্পের মাঝে জন্ম হলো এক শিশুর। 5 তলা বিশিষ্ট হাসপাতালে শিশুটির মা চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আর এ সময় ভূমিকম্প শুরু হলে হাত ধরে নিচ তলায় নামিয়ে আনা হয় তাকে, আর সেখানেই ফুটফুটে এক কন্যা শিশুর জন্ম হয়। চারিদিকে ধ্বংসস্তূপ, হাহাকার আর মৃত্যুর মিছিল। এরই মাঝে হলো নতুন প্রাণীর সঞ্চার। ভূমিকম্পে বিধ্বস্ত ধ্বংসস্তূপ থেকে যখন বেরিয়ে আসছে একের পর এক মরদেহ, তখনই জন্ম হলো এক শিশুর। একই সাথে যেন সৃষ্টিকর্তার প্রলয়ঙ্কারী আর করুণাময় রূপের সাক্ষী হলো মিয়ানমার। শুক্রবার নিয়মিত চেক আপ করাতে হাসপাতালে যান 36 বছর বয়সী কান্থং। প্রসব যন্ত্রণা শুরু হলে হাসপাতালের 5ম তলায় শুরু হয় চিকিৎসা। হঠাৎ 7.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা মিয়ানমার। প্রচণ্ড যন্ত্রণা আর মনোবল নিয়ে নার্সদের সহায়তায় নেমে আসেন নিচতলায়। সেখানেই জন্ম দেন ফুটফুটে কন্যা শিশুর। সিঁড়ি দিয়ে নামার সময় হাসপাতাল কর্মীরা আমার হাত ধরেছিল, তবে যন্ত্রণা বেড়েই চলছিল। আমি আমার বাচ্চাকে বলছিলাম, এখনই এসো না, আর একটু অপেক্ষা করো। অলৌকিকভাবে শিশুটি জন্ম নেওয়ার সাথে সাথেই থেমে যায় ভূমিকম্প। এ ঘটনায় অবাক হয়েছেন শিশুটির মা ও চিকিৎসা কর্মীরা। আমার সন্তানের দিকে চোখ মেলে তাকাই আর অনুভব করি ভূমিকম্প থেমে গিয়েছে। এই অনুভূতিটি অসাধারণ ছিল। এতটা যত্ন নেওয়ার জন্য হাসপাতাল কর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ। আদর করে শিশুটিকে এখন মিঙ্ক নামে ডাকছেন বাবা মা। জানিয়েছেন ভূমিকম্পের সাথে মিল রেখে ঠিক হবে সন্তানের প্রাতিষ্ঠানিক নাম। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের সাক্ষী হলো তুরস্ক। শনিবার ইস্তাম্বুলের মালটিপ শহরে হাজার হাজার মানুষের ঢল নামে এবং আলোচিত র্যালি গ্রাউন্ডে বিরোধী দল সিএইচপির ডাকে হয় নজিরবিহীন জনসমাবেশ। মাওমুগলুর মুক্তির পাশাপাশি এরদোগানের পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সিএইচপি নেতারা। লোকে লোকারণ্য ইস্তাম্বুলের মালটিপ শহরের র্যালি গ্রাউন্ড। বিরোধী দল সিএইচপির ডাকে সাড়া দিয়ে জনসমাবেশে অংশ নিয়েছে লাখ লাখ ইমামোগলু সমর্থক। সমাবেশে যোগ দিতে তুরস্কের পতাকা ব্যানার হাতে মালটিপের আশেপাশের সড়কগুলোতে ছিল মানুষের ঢল। গেল 19 মার্চ ইস্তাম্বুলে একরেম ইমামোগলুকে গ্রেফতারের পর থেকে বিক্ষোভে উত্তাল তুরস্ক। এর মধ্যেই শনিবার ফ্রিডম ফর ইমামোগলু র্যালির ডাক দেয় বিরোধী দল সিএইচপি। তাতে সাড়া দিয়ে জনসমাবেশে যোগ দেন বিপুল সংখ্যক মানুষ। বলা হচ্ছে এটি গত এক দশকে তুরস্কে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ। বিক্ষোভে অংশ নেওয়ার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আমাকে, কিন্তু আমাকে দমানো সম্ভব না। অন্যায়ের বিরুদ্ধে আমি আগেও প্রতিবাদ করেছি, এখনো করব। বাকিদেরও
নেতাদেরও আমি একই পরামর্শ দিব। শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করা নাগরিকের সাংবিধানিক অধিকার। ওরা আন্দোলনে বাধা দিতে সবকিছু করছে, কিন্তু মানুষ কিছুই শুনছে না। নিজের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। কোনো সরকারি প্রতিষ্ঠানে আমি বিচারক অথবা আইনজীবী হিসেবে কাজ করতে পারবো কিনা জানি না, কিন্তু বন্ধুদের পাশে থাকবো, প্রতিবাদ করে যাব। মালদ্বীপ শহরে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ইমামোগলুর স্ত্রী দিলেক ও সিএইচপির শীর্ষ নেতারা। একরেম ও তার সহকর্মীদের অন্যায়ভাবে আটক করা হয়েছে। অবশ্যই আমরা এবারের ঈদ উদযাপন করতে পারবো না। আমাদের সবার হৃদয় ভারী, কোনো আনন্দ নেই, কিন্তু এখনো আশার আলো দেখতে পাচ্ছি। আমাদের লড়াই কেবল শুরু হয়েছে, শেষ পর্যন্ত লড়ে যাব। সমর্থকদের উদ্দেশ্যে বন্দিশালা থেকে চিঠি লিখেছেন একরেম এমামোগলু। এআই ব্যবহার করে নির্মিত এমামোগলুর বক্তব্যের ভিডিও প্রদর্শন করা হয় মঞ্চের পাশে বসানো দুটি বিশাল স্ক্রিনের পর্দায়। কারাবন্দী হওয়ার কারণে বাস্তবে আমি আপনাদের পাশে থাকতে পারছি না, কিন্তু আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক। 1.5 কোটির বেশি মানুষের সমর্থনে আমি ধন্য। আপনাদের সমর্থন ও ভালোবাসায় আমি এরই মধ্যে প্রেসিডেন্ট প্রার্থী হয়ে গেছি। এ সময় সমাবেশে দেয়া ভাষণে এরদোগান প্রশাসনকে তুলোধুনো করে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান সিএইচপি নেতারা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। ইউক্রেনে আরও 3টি এলাকার দখল নিয়েছে রাশিয়া। শনিবার পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক এবং জাপোরিজিয়ায় নতুন 2 বসতি সহ উত্তর পূর্বাঞ্চলীয় সামির একটি এলাকার নিজের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর পাশাপাশি ইউক্রেনের প্রায় 150 স্থানে হামলা চালিয়েছে রুশ বাহিনী। টার্গেট করা হয়েছে সামরিক স্থাপনা, বিমান ঘাঁটি, ড্রোন উৎপাদন কারখানা, অস্ত্রাগার সহ বেশ কয়েকটি কমান্ড সেন্টার। এর জবাবে রুশ ভূখণ্ড লক্ষ্য করে 1/2 শতাধিক ড্রোন হামলা চালায় কিয়েভ। 73টি ড্রোন ভূপাতিতের দাবি করে মস্কো। তবে কিছু কিছু আকাশযান আঘাত হানে রাশিয়ার বেলগোরোদে অবস্থিত জ্বালানি অবকাঠামো এবং বৈদ্যুতিক স্থাপনায়। এবার মেক্সিকো সীমান্তে সাঁজোয়া যান মোতায়েন করল যুক্তরাষ্ট্র। দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকার কাছে বসানো হয়েছে মার্কিন সামরিক বাহিনীর স্ট্রাইকার আর্মড ভেহিকলস। যুক্তরাষ্ট্র সীমান্তরক্ষী বাহিনীর সাথে দেশটির কয়েকটি নিরাপত্তা সংস্থার যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবেই সশস্ত্র যানগুলো মোতায়েন করা হয়েছে। অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকানো সহ নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মার্কিন কর্তৃপক্ষ। আর পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এগুলো যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সীমান্তবর্তী বিভিন্ন স্থানে থাকবে। লন্ডনে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় সকাল 9টার দিকে কিংস্টন এলাকার কিংস মেডাও স্টেডিয়ামে ঈদের জামাতে অংশ নেন তিনি। আর এ সময় তারেক রহমানের সাথে ছিলেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা সেখানে আগে থেকে ঈদের জামাতে উপস্থিত ছিলেন। আর এ সময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানান। ঈদের নামাজের পর তারেক রহমান কুশল বিনিময় ও কোলাকুলি করেন লন্ডনের বিভিন্ন কমিউনিটির ব্যক্তিবর্গ এবং বিএনপি নেতাদের সাথে। এই ছিল যেমন আইডেস্কের আয়োজনে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।